রাজনীতিবিদ হিসেবে, অনেকে জানি তাকে মন্ত্রী হিসেবে, কিন্তু কতজন আমরা জানি মুক্তিযুদ্ধে তার অবদানের কথা? যে জলে আগুন জ্বলেতে আমি সামিয়া রহমান আছি এমন একজন মানুষের সাথে যিনি মুক্তিযুদ্ধে বিশাল এক গৌরবময় অবদান রেখেছেন, কিন্তু কতজন আমরা সে কথা জানি? আছি বিহান এবং গণপ্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে। অনেক ধন্যবাদ আজকে আমার অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা মোশাররফ ভাই আপনার এক জীবনের গল্প শুনবো, কিন্তু যেটি বলছিলাম শুরুতে যে আমরা আপনাকে মন্ত্রী হিসেবে জানি, আমরা জানি আপনি রাজনীতিবিদ কিন্তু এবং জানি ব্যবসায়ী, কিন্তু আসলে কতজন জানি সেই মুক্তিযুদ্ধের কথা? এটা অনেকটা আড়াল হয়ে গেছে না? হ্যাঁ, আমি সেই আড়াল হওয়ার গল্পগুলো শুনবো। আমরা হাঁটতে হাঁটতে আপনার সাথে কথা বলবো। আমি যতটুকু জানি, আমি যদি ভুল না জেনে থাকি, 1943 সালে আপনার জন্ম। এই সামনে 12ই জানুয়ারিতে বোধহয় আপনার জন্মদিন। অনেক অনেক শুভকামনা। কিন্তু সেই গল্পগুলো শুনি, সেই চট্টগ্রামের মিরেশ্বরায় জন্ম হওয়া, বেড়ে ওঠা। আসলে আমার জন্ম 1943 সালে। আমার জন্মের পূর্বে আমার 4 ভাই মারা গেছে এবং আমার 2 বোন বড়। আমার জন্ম হয় একটা তখন গুদামঘর বাড়িতে, গ্রামে। তো আমি জন্মগ্রহণ করার পরে আমার বড় ফুফু, তখন তো গ্রামের মধ্যে এরকম হাসপাতাল বা কিছু ছিল না, তো আমার দাইমা ছিল আমার ফুফু। তো যখন আমি ভূমিষ্ঠ হই, তো হাতটা বাইর হতেই একটা হাত, তো আমি ওনার ওই যে বালাটা আছে স্বর্ণের, ওটা ধরে গেছি। তো আমি ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু আমি স্বর্ণের বালাটা ধরে, মানে সোনার কপাল নিয়ে জন্মেছেন বলে সোনাটা আগেই ধরে ফেললেন? আমি জানি না, তো যাই হোক এটা শুনছি আর কি। তারপরে অনেক কষ্টে ওটা সরালো। তো আমি ও গ্রামেই মানে বেড়ে উঠেছি এবং আমার পিতা তখন কলকাতায় ব্যবসা করতেন। যখন 4 ভাই মারা গেছে, তো একটা গ্রামের কুসংস্কার বলেন বা সুসংস্কার বলেন, তো হাতি এনে ওই হাতির পা দিয়ে আমাকে ওই ইয়ে করছে। হাতির পা দিয়ে কি করেছে? হাতির পা দিয়ে রেখে যে ইয়ে করছে, যে মানে ওই পোষা হাতি আর কি, আমি যেন না মরি আর কি। আচ্ছা, এই জাতীয় কুসংস্কার ছিল হয়তো থাকতে পারে। আমার পাশে নদী ছিল, নদীতে আমরা জোয়ার ভাটায় সাঁতারতাম। তারপরে আপনার ছেলেবেলায় আমাদের অনেক জমি ছিল, সেখানে চাষ করার সময় কি বলে মইয়ের উপর চড়তাম, তারপরে ছোট মাছ ধরতাম, এরকম অনেক ভাই বোনরা মিলে, সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে। তা আমার 2 বোন বড়, আর আমার পরে ইমিডিয়েটলি একটা ভাই হয়, সেও আছে। এই আমরা এখন 2 বোন মারা গেছে, আর আছে 3 বোন, আর আমরা 2 ভাই। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বোধহয় সেই সময় ম্যাট্রিকুলেশন বলা হতো, ম্যাট্রিক তো বলা হতো না? ম্যাট্রিকুলেশন। হ্যাঁ, সেই পাস করেছিলাম আমি অ্যাকচুয়ালি প্রথমে চট্টগ্রামে আসি। আমার আব্বা যখন দেশ ভাগ হওয়ার পরে যখন মানে কলকাতা থেকে আসে, উনি কোনো টাকা আনতে পারেনি। তখন তো ওই হিন্দু মুসলিম রাইট হয়ে গেল এবং দাঙ্গা হয়ে গেল। তখন উনি ওখান থেকে আসছেন কোনো মতে জীবনটা রক্ষা করে, 2 টাকা 10 আনা পয়সা নিয়ে উনি আবার ওনার লাইফ শুরু করেন। 2 টাকা 10 আনা? হ্যাঁ, এবং আমার আম্মার যত গয়না আছে সব গয়না আম্মা ওনাকে দিয়ে দেন, তুমি আবার শুরু করো। এবং উনি আবার 14 বছর লাইফ স্ট্রাগল করে উনি এই পর্যায়ে আসছে। উনি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করছে, তারপরে অনেক কিছু করছে। তারপরে প্রথম লাক্সারিয়াস বাস করছে উনি, মার্সিডিজ বেঞ্জ বাস করেছিল, ওখানে হোস্টেজ দিয়েছিল। এরকম ওনার ইনোভেটিভ আইডিয়াসটা অনেক ছিল। কক্সবাজার হোটেল করেছে। তো যাই হোক, তো এগুলো সব আপনার বাবার করে যাওয়া? বাবার করে যাওয়া। এবং আমরা বড় হয়েছি, আমাদের একটা রোপ ফ্যাক্টরি ছিল, এখন নাই, রশির কারখানা, ইন্ডাস্ট্রি। তখন তো দিদেন পাকিস্তানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট খুব কমই ছিল ধরতে গেলে।
তা আমি আমার একটা ইচ্ছা ছিল ছোটকাল থেকে যে আমি একটা ইঞ্জিনিয়ার হব। তো আমি লাহোরে গিয়েছিলাম, যেখানে লেখাপড়া করে। আচ্ছা, এখানে আমি শুনেছিলাম লাহোরে আপনি মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলেন, ওখানে আবার ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে গেছিলেন? না, ছাত্রলীগ না, ওখানে ইস্ট পাকিস্তান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ছিল। আচ্ছা, পাঞ্জাব ইউনিভার্সিটি, তারপরে আমাদের ইউনিভার্সিটি সব মিলে যেসব, তার মানে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছিলেন। বাঙালি ছাত্র যারা ছিল তারা সবার একটা অ্যাসোসিয়েশন ছিল। তখন আমরা ছাত্র রাজনীতির মধ্যে ওখানে এই ইস্ট পাকিস্তানের সাথে এই যে আমাদের যে বৈষম্য, তখন আমরা টের পেয়েছি, এবং তারা ঘৃণার চোখে দেখত আপনাদেরকে, আমাদেরকে। এই বাঙালি বাবু ডাকতো। তারপরে আমরা দেখছি যে আমাদের সাথে তারা খুব বেশি ভালো মানে ইয়ে করতো। সেখানে কি কোনো ইলেকশনে আপনি 6 বার জয়লাভ করেছিলেন? ওখানে আমি সংগঠন যেটা ছিল ওটাতে সভাপতি হয়েছিল। আচ্ছা, বিনা কন্টেস্টে। বিনা কন্টেস্টে। তো ওখানে 2 বছর ছিলাম। তখন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈষম্য দূর করার জন্য যে 6 দফা দিয়েছে, এই 6 দফাটা আমরা তখন পেয়েছিলাম। মোশাররফ ভাই, আমি একটা বিষয় একটু জানতে চাইছি। বাবা ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য পরিবারে আসলে বড় হওয়া, লাহোরে পড়তে গেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ারিং, রাজনীতিটা কেন টানলো? বৈষম্যের কারণে নাকি বঙ্গবন্ধুর ডাকে? আমার একটা স্বপ্ন ছিল যে বঙ্গবন্ধুর সাথে যদি দেখা হতো। তো সে স্বপ্নটা আমার হঠাৎ করে বাস্তবায়ন হয়ে গেল। কিভাবে? এটা হলো যে যখন আমি কক্সবাজারে 1969 সালে আমি আমার হোটেলটা চালাচ্ছিলাম, সাইমন হোটেল। হ্যাঁ। তো তখন দেখি যে আমার কাছে কিছু ছেলেপেলে লোকজন আসলো, যে বললো যে আমরা চাঁদা চাই। আর কিসের জন্য চাঁদা? যে বঙ্গবন্ধু আসছে, আমাদের এখানে পলিটিক্যাল প্রোগ্রাম হবে। তাহলে এক কাজ করো, তোমরা চাঁদা নিয়ে কত টাকা নিবা, তোমরা আমার হোটেলে সুন্দর লন আছে, এই লনে তোমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার দাও, এবং ডিনার দেবো, এবং একটা নাগরিক সম্বর্ধনা দাও। তখন ওরা সবাই রাজি হয়ে গেল। তো সেখানে নাগরিক সম্বর্ধনা দেওয়া হলো, এবং সুন্দর করে আমি ক্যান্ডেল লাইট ডিনার ক্যান্ডেল ডিজাইন করলাম। এবং বঙ্গবন্ধুর আমার জীবনের যে আকাঙ্ক্ষা, যে বঙ্গবন্ধুর সাথে দেখা করার, এবং ওনার পাশে বসে, বিকজ আই এম হোস্ট, আমি ওনার পাশে বসে সেই 26 বছর বয়সে আমি আমার মানে, এটা কত সালের ঘটনা? এটা 69 সালের ডিসেম্বরে। আচ্ছা, আপনি 69 এমপি হয়েছেন কত সালে? 70 সালে, তার পরের বছরে। তখন মানে আমি তখন দেখেছি একটা কথা মনে বলি, বঙ্গবন্ধু কীরকম আপনার সহযোগিতা ছিল। তখন বিশ্রাম যখন নিচ্ছিল খাওয়ার পরে, তখন উনি বলছিল যে হঠাৎ করে শুতেই ওই নূর আহমদ অ্যাডভোকেট বলছিল যে নূর আহমদ, মৌলানা ফরিদকে ডিফিট দিতে পারবি? আমি হঠাৎ নূর আহমদ বললো যে আপনি মাননীয় বঙ্গবন্ধু যদি দোয়া করেন, নিশ্চয়ই আমি ওকে ডিফিট দিতে পারবো। মৌলানা ফরিদ তখন পাকিস্তানের বেস্ট পার্লামেন্টারিয়ান ছিল, এবং জীবনে কোনোদিন মানে পরাজিত হয়নি। এবং তখন উনার, আমি এখনও কানে বাজে, উনি বলছিল তোরা আমাকে 151টা আসন এনে দেয়, আমি দেখাই দেব। এই যে 300টা আসনের মধ্যে 151টা আসন মানে কি? অর্থাৎ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেজরিটি হওয়া মানে কি? যে আমি 6 দফা ভিত্তিক আমি ম্যান্ডেট পেলাম, এই ম্যান্ডেটটা নিয়ে আমি আগাবো। আপনাকে মনোনয়ন দেওয়ার পেছনে বঙ্গবন্ধুর কি কারণ ছিল, বা কি কারণে আপনি তখন আসলে মনোনয়ন চাইলেন? আমাদের নেতা ছিল চট্টগ্রাম এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী। তো এম এ আজিজ আমাকে মানে পিক আপ করলো, এবং এম এ আজিজ দেখলো যে আমার মধ্যে কিছু দেখছে হয়তো। তখন 27 বছর বয়স মাত্র আপনার? 26-27 এরকম। তখন বলছে কি যে বঙ্গবন্ধুকে বললো যে কি মানে ওকে নমিনেশন দাও, এরকম। উনি আরও নতুন অনেককে উনি পিক আপ করেছেন, কে? এম এ আজিজ। এবং পরবর্তীকালে যারা আতার রহমান খান কায়সার মারা গেছে, তাকেও নমিনেশন দিয়েছিল। আবু সালেক নতুন, তাকেও নমিনেশন দিয়েছে, এখনও বেঁচে আছে। তবে কথা হলো যে এটার উদ্দেশ্য হলো যে আমরা 6 দফাকে বিশ্বাস করেছি, এবং বাংলার মানুষের মুক্তি চেয়েছি,
এবং বঙ্গবন্ধুর যে মানে লক্ষ্য, এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। মোশাররফ ভাই, আমি না একটু মুক্তিযুদ্ধের কথা চলে আসতে চাই। সেই সময় আপনি 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। আমি বলতে চাই যে এটা যে মানে আমরা যখন নির্বাচিত হলাম, নির্বাচিত হওয়ার পরে তখন 3রা মার্চে অ্যাসেম্বলি ডাক দিল। অ্যাসেম্বলি ডাক দেওয়ার পরে আবার ভুট্টো সাহেব বললো যে কি যে অ্যাসেম্বলি কসাইখানা হবে, তখন এখানে আবার বন্ধ করে দিল। তখন সারা বাংলাদেশের মানে উত্তাল, তখন মানে হওয়ার পক্ষে রায় দিয়েছে এবং আমরা 162টি আসনের মধ্যে আমরা 160টি আসন পেয়েছিলাম। এবং ইয়াহিয়া খান মনে করেছিল যে এলএফওর মাধ্যমে যে নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ, যেখানে অনেকে ভাসানী সাহেবও যায়নি, অনেক বড় বড় নেতা ছিল, কেউ যায়নি, এবং শুধু বোধহয় আমার যদ্দূর মনে পড়ে ন্যাপ ওই কুড়িগড় গেছিল আর গিয়েছিল বোধহয় জামাত ইসলাম, আর কেউ যায়নি। তো আমরা তো আপনার 162টি আসনের মধ্যে 160টি আসন পেয়েছিলাম এবং মহিলা আসনে 7টা আসন পেয়েছিলাম। সুতরাং আমরা অনেক মেজরিটিতে আমরা জিতে গেছি। যখন কষাকারা হয়ে বলছে তখন তো মানে উত্তাল সারা বাংলাদেশ, এবং আমি তখন এক যুবক হিসাবে একজন, আমি মনে করি যে এই দেশ কোনোদিনও যুদ্ধ ছাড়া দেশ এটা স্বাধীন হবে না, এটা আমার মনে প্রাণে আমি ভেবেছিলাম। তখন আমি 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দিল এবং সেখানে উনি পরিষ্কার ভাষা বলে দিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং যার যা কিছু আছে তা নিয়ে তোমরা মানে শত্রুর মোকাবিলা করবে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। মানে পরিষ্কার ভাষা উনি বলেই দিলেন, বিচ্ছিন্নতাবাদী বক্তৃতা না হলেও কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তার স্বাধীনতার ঘোষণা উনি দিয়ে। আচ্ছা মোশাররফ ভাই, 25শে মার্চ রাতে চট্টগ্রামের কোনো কুমিল্লার ব্রিজ কি আপনারা? আমি বলছি এটা। এরপরে এর আগে কিছু ঘটনা আছে। 17ই মার্চে হঠাৎ আমার মনে পড়লো যে কি বঙ্গবন্ধুর সাথে দেখা করি, ওনার জন্মদিন ছিল সেদিন, এবং আমি আমাদের মানে চট্টগ্রামের জানাল দুবাসকে নিয়ে আসলাম। এসে বঙ্গবন্ধুর বাসায় গেলাম, ওনার 2-3জন বন্ধুর সাথে দেখা বসেছিল। দুবাসকে দেখো, কি দুবাস কেন আসছস? মোশাররফ সাথে কী কথা বলবে? তা আমি বঙ্গবন্ধুকে বলা যে মানে বঙ্গবন্ধু, আমি কিছু এক্সপ্লোসিভ জোগাড় করতে চাই এবং এই এক্সপ্লোসিভ জোগাড় করে আমি শুভবুর ব্রিজটা উড়িয়ে দিতে চাই, আমি উড়িয়ে দিয়ে চট্টগ্রামকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে চাই। তখন উনি আমাকে জড়িয়ে ধরলে সাবাস বলে বললো যে কি যে তুই এক্সপ্লোসিভ জোগাড় কর এবং অর্ধেক আমার বাসায় রেখে যাবি আর অর্ধেক নিয়ে যাবি, আর যখন সুযোগ হবে তখন ব্রিজটা উড়ে দিবি। এই যে উনি যে বললো এটা 17ই মার্চে, দ্যাট মিনস হি ওয়াজ প্রিপেয়ারিং অল দ্য থিংস। দো উনি পশ্চিম পাকিস্তানের এর সাথে কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু ভিতরে আবার উনি বঙ্গবন্ধু প্রস্তুতি নিচ্ছিল, বঙ্গবন্ধু সেই পরিকল্পনা নিয়েই আগাচ্ছিল। এই আমি এটাতে বুঝলাম আর কি। তা আমি এক্সপ্লোসিভ জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু ডেটোনেটর জোগাড় করতে পারি না। তবে চলে গেলাম। তখন 25 তারিখ যেটা বলছিলেন আপনার, 25 তারিখ রাতে আমাকে বললো যে কি যে 26 ট্রাক আর্মি ওই কুমিল্লার থেকে আসতেছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টকে শক্তিশালী করার জন্য, তো যে কোনো প্রকার রুখতে। তা আমি চলে গেলাম এবং সন্ধ্যা 7টায় আমরা শুভবুর ব্রিজের একটা বিরাট একটা কাঠের পোর্শন ছিল, সেই কাঠের পোর্শনটাকে আমরা আমার নেতৃত্বে আমি সহ, আমার ফক্সওয়াগন গাড়ি ছিল নতুন একদম, আমি নিজে চালিয়ে আসছিলাম। আপনার সাথে কারা ছিলেন? আমার সাথে আমার ছেলেমেয়েরা ছিল, লোকজন ছিল, এবং সেখানে আমরা ভিটামিন, ডিজেল, তেল দিয়ে এটাকে সম্পূর্ণ আমরা জ্বালিয়ে দিলাম। 25শে মার্চের রাত না 8:30টায়। তখনও বঙ্গবন্ধু স্বাধীনতা অফিসিয়ালি ঘোষণা করা নেই। এবং আমি দেখেছি যে সেদিন আপনার মিনিস্টার সীতাকুণ্ডের জনগণের চোখে আগুন, এবং তারা বঙ্গবন্ধুর যে ভাষণ, যে যা কিছু তা নিয়ে শত্রুর মোকাবিলা করো, সবাই রাস্তার উপর চলে আসছে। এবং আমি বলছি কি সমস্ত গাছপালা সব কেটে ব্যারিকেড দিয়ে দাও, এবং যেন এরা চট্টগ্রামের দিকে না আসতে পারে।
এবং তারা এই এই ব্যারিকেড সরাতে সরাতে তাদের প্রায় 10 দিন লাগছে চট্টগ্রামে ঢুকতে। এই 10 দিন কিন্তু পার্টলি আমরা চট্টগ্রামকে মুক্ত রাখতে পেরেছিলাম। এবং 26 তারিখ সকালে যখন আমি আসি, তখন আমি 12টা বাজে দুপুর আওয়ামী লীগ অফিসে যাই। বর্তাকি স্টেশনে যখন আমি আমার গাড়িতে আসি, আমার গাড়ি চলছিল চট্টগ্রাম দিকে, তখন প্রায় 12:30 মানে স্টেশন বাসে এসে বলল যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওয়্যারলেসের মাধ্যমে। এই ওয়্যারলেসের যে মেসেজটা আসলো বঙ্গবন্ধুর, একটি সৈন্য বেঁচে না থাকতেও তোমাদের সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে। 26 তারিখের কথা বলছেন। এইটা 26শে মধ্যরাত্রে উনি ঘোষণা দিল। এবং সকালবেলায় আমরা কী করলাম, এটাকে সাইকেল স্টাইলে কপি করে আমরা বিতরণ করা শুরু করলাম আমাদের লোকজন। এবং আর মাইকে আমাদের নুরুলক অফিসের পিয়নকে একটা রিক্সায় আমরা মাইকে এটা প্রচার করা শুরু করলাম। তখন আমরা উপলব্ধি করলাম এটা রেডিওতে আসা উচিত। তখন আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ আমি, এম এ হান্নান, আতার রহমান খান কায়সার, তারপরে আপনার শাহজাহান চৌধুরী বাঁশখালীর, আর মিরেশ্বরের আপনার রাখাল চৌধুরী বণিক, আমরা একটা গাড়িতে উঠলাম। উঠে আমরা চট্টগ্রাম বেতারকান্দি কালুঘাটে গেলাম। সেখানে গিয়ে সর্বপ্রথম 2:15 বঙ্গবন্ধুর ভাষণটি, যে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করলো এই তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান। মধ্যরাত্রে আপনার ইয়েতে যখন মানে জিয়া 8ম বেঙ্গল রেজিমেন্টের ছিল, এটা ছিল ক্যান্টনমেন্টের বাইরে। 26 তারিখ রাত সন্ধ্যায় 10টার দিকে সে আপনার তাকে অর্ডার দিল যে তুমি যাও সোয়াত স্টিমার থেকে অস্ত্র খালাস করো। এবং যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, তাকে তো যেতে হচ্ছে খুব কষ্ট করে, কারণ ব্যারিকেড তো সব দিকে। তখন লেফটেন্যান্ট খালেকুজ্জামান যখন দেখলো যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, সে দৌড়ে গিয়ে তাকে আগ্রাবাদে পেল। হি ওয়াজ রিমুভিং দ্য মানে ব্যারিকেডস অ্যান্ড গোয়িং টুয়ার্ডস দি শিপ। তখন বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, আপনি গেলে ওখানে হয়তো আপনাকে মেরে ফেলবে, আর না হয় তাদের পক্ষে যুদ্ধ করতে হবে। তখন সে ব্যাক করল। ব্যাক করে ওখানে ওর রেজিমেন্টে, যে 8ম রেজিমেন্টে কয়েকজন মাত্র সৈন্য ছিল, তাদেরকে ঘায়েল করে সে তার 300 কতজন সৈন্যকে নিয়ে, বাঙালি সৈন্যকে, সে কোরালডাঙ্গা পাহাড়ে চলে গেল। ক্যাপ্টেন রফিক তার ইপিআরের সৈন্য দিয়ে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, কিন্তু সে গোলাবারুদ দেয়, সে পারল না। তখন সে চলে গেল। আমরা এদিকে দেখলাম যে কি যে 26 তারিখ রাত্রে ছিল কন্ট্রোল রুম আখতারুজ্জামান বাবুর বাড়িতে। 27শে মার্চে কন্ট্রোল রুম ছিল আমার বাসায় কোনো কারণে। এবং যখন ডিসি হিল আমার বাড়ির পাশে, ওটা যখন আপনার হয়ে গেল, কি বলে ফল করলো, দেন আমরা চলে গেলাম আতার রহমান খান কায়সারের বাসায় কাটাভাড়ার বিদ্যুৎ দিয়ে। তখন দুপুরবেলায় 27শে মার্চে একটা বিভ্রান্তকর আপনার মানে ভাষণ দিল জিয়া রহমান। ইতিমধ্যে জিয়া রহমানকে আমরা বলছি যে তুমি আসো, আমাদের এটা এখনো মুক্ত আছে। সে তার শূন্য নিয়ে আসলো। এসে সে প্রথমেই বিভ্রান্তকর বক্তব্য দিল। তখন এমআর সিদ্দিকী রিয়েক্ট করলো, জহুর রহমান চৌধুরী রিয়েক্ট করলো, যে তো একটা বিভ্রান্তকর বক্তব্য দিয়ে দিল, তাকে দিকে ধরেন। আমরা গেলাম কালুঘাট, ওখানে আমি বললাম যে আপনার এই বক্তব্যটা আপনার দেওয়া উচিত হয়নি, তো হচ্ছে আমার ভুল হয়ে গেছে, আপনার এটা লিখিত নিয়ে আসেন, আর আপনারা যদি পলিটিশিয়ান আমার সাথে থাকেন তাহলে আমার আর ভুল হবে না। তো আমি মির্জা মনসুর ওর সাথে, আমরা ইয়াং যখন আমরা ওর সাথে ছিলাম, এবং এই রিটেন একটা স্পিচটা, এটা বোধহয় এমআর সিদ্দিকী, একে খান এরা লিখে দিয়েছিল। তখন এটা বোধহয় 29 তারিখ সকালে হবে, এবং এটা অন এয়ারে আসে। এবং সে বলছিল যে কি যে
I, on behalf of our great leader Sheikh Mujibur Rahman, hereby declare the independence of Bangladesh. আমি এখানে একটা বিরতি নিচ্ছি, জিয়া রহমানের এই ঘোষণার এখান থেকে একটা বিরতি নিচ্ছি। আমি খুব শিগগিরই আবার ফিরবো যে জলে আগুন জ্বলেতে। আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধে তার গল্পের কথা শুনবো। ব্যবসায়ী পরিবারের জন্ম, ছিলেন ইঞ্জিনিয়ার, হয়ে গেলেন রাজনীতিবিদ, তিনি আসলে মুক্তিযোদ্ধা। আছি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে। মোশাররফ ভাই, আপনি সেই সময় যুদ্ধের ঘটনাগুলো বলছিলেন, জিয়া রহমানের ভাষণের কথা বললেন, এবং তার আগে আপনি বোধহয় একটু বিরতির সময় বলছিলেন যে 6 দফা নিয়ে আপনি দু একটা কথা বলতে চান। হ্যাঁ, 6 দফার সময় তো বলতে চাই যে এরকম যে মানে বঙ্গবন্ধু যখন 6 দফা দেয় তখন মানিক মিয়া ইত্তেফাকের উনি যখন পড়লেন তখন সবাই উঠে বলছে যে এটা তো বিচ্ছিন্নতাবাদ, এটা তো আমরা মানতে পারি না, চলে গেল। কিন্তু বঙ্গবন্ধু মুজিব মনে প্রাণে বিশ্বাস করত, এবং এই 6 দফাটা ছিল বাংলার মুক্তির সনদ, এবং উনি জানতেন যে এলএফের মাধ্যমে নির্বাচন করলে উনি ক্ষমতা যাবেন না, কিন্তু পুরো বাঙালি জাতিকে উনি ঐক্যবদ্ধ করতে পারবেন। এইটাই ছিল ওনার মূল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু ছিল মূল। বঙ্গবন্ধু যদি জন্মগ্রহণ না করতো এই দেশ কোনো দিনও স্বাধীন হতো না, কারণ সেরকম লিডারশিপ, সেরকম সাহসিকতা। 14 বছর জেল কেটেছে, জেল থেকে বের হয়েছে, বক্তব্য রেখেছে, আবার জেলে গেছে। তো সুতরাং এইরকম একজন মহান ব্যক্তি, এবং যে আপনার রাষ্ট্রপতি হয়ে এবং প্রধানমন্ত্রী হয়ে 32 নম্বরে ছিল উইদাউট এনি প্রোটেকশন, এই লোক এই বাংলার মানুষকে এত ভালোবাসত এবং এত বিশ্বাস করত। সেই বিশ্বাসের মর্যাদা আমরা রাখতে পারিনি। আমরা একটু সেই সময় মুক্তিযুদ্ধের আপনার অপারেশনের গল্পগুলো শুনতে চাই। অ্যাকচুয়ালি যখন আমরা যখন ভারতে চলে গেলাম, যখন ভারতে যেতে আমাদের প্রায় 1 মাস তাদেরকে যুদ্ধ করতে হয়েছে আমাদের সাথে যেতে। এইটাও আমরা বলতে চাই, অনেকগুলো ব্রিজ আমি নিজে, ক্যাপ্টেন প্রধান ভারতের, ওনার সহযোগিতায়, এক্সপ্লোসিভ তো আমাদের ছিল না, তারা এক্সপ্লোসিভ এনেছে এবং টেকনিশিয়ান এনেছে, ব্রিজ ভেঙেছে। হ্যাঁ, যেটা ধরুন আপনার কেমিক্যাল কমপ্লেক্সের সামনে ওখানে ভেঙেছি, ওখানে আমরা ব্যারিকেড সৃষ্টি করেছি, ওখানে আমরা পাক হানাদার বাহিনীদের অনেক 1 সপ্তাহ আমরা এদিকে আসতে দিই নেই। তারপর আমার এলাকায় ওসমিয়া ব্রিজটা আমরা ক্যাপ্টেন প্রধানকে দিয়ে আমার সহযোগিতায় আমরা সেটা উড়িয়েছি রাত্রে, গভীর রাত্রে। 4th মে রামগড় ফল হলো। দেন উই ওয়েন্ট টু দ্য ইন্ডিয়ান ইনসাইড, এবং জঙ্গলে আমরা হরিণা ক্যাম্পে 2টা ক্যাম্প করি, একটা হলো ইয়ুথ ক্যাম্প, একটা হলো যে আপনার আর্মি ক্যাম্প। এই তখন আমরা মুক্তিযোদ্ধা আমাদের ছেলেপেলেরা আসলো, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, এবং 1 মাস পরে আমি নিজেও ট্রেনিং নিলাম। এবং আমি চাকলালা এয়ারপোর্টে একটা ট্রেনিং হতো, সেটা হলো সিএনসি স্পেশাল ট্রেনিং। 1 মাস ট্রেনিং নিলাম, এবং শর্ট ট্রেনিং, বাট কমপ্লিটলি কীভাবে যুদ্ধ করতে হয়, কীভাবে কমব্যাট করতে হয়, কীভাবে গেরিলা যুদ্ধ করতে হয়, কীভাবে শত্রুকে আক্রমণ করতে হয়, এবং কীভাবে স্টেন গান চালাতে হয়, মেশিন গান চালাতে হয়। আমি ট্রেনিং নিয়ে 1 মাস সম্পূর্ণ, তারপর আবার ভিতরে আসি। ভিতরে আসার পরে তখন আমি চিন্তা করলাম যে এই চট্টগ্রাম শহরে যে ইস্টার্ন রিফাইনারিটা আছে, এখানে তেল যদি আমরা বন্ধ করতে পারি, এটা যদি উড়ে দিতে পারি, তাহলে পাক বাহিনীর শক্তি অনেক কমে যাবে। এইটা যখন পরিকল্পনা করলাম মেজর রফিক সহ, এখানে কোনো আর্মি অফিসার রাজি হলো না এটাকে নেতৃত্ব দেওয়ার জন্য, কারণ তারা বুঝতে পারলো দিস ইজ এ সুইসাইডাল স্কোয়াড। এটা সুইসাইডাল স্কোয়াড মনে করে তখন কেউ লিডারশিপ দিতে চাইলো না। তখন আমি বললাম যে আমি যাব, আই টুক দ্য লিডারশিপ, এবং আমরা একটা আপনার 6.5 ফিট লম্বা একটা আরসিএল গান, যার রেঞ্জ হলো অ্যাবাউট 2000 ইয়ার্স,
এবং আমরা অনেক অস্ত্র নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আমার সাথে আরও 16 জন ছিল। আমার সেকেন্ড ইন কমান্ড ছিল সুবেদার শামসু। ঢুকলাম এবং আমরা সন্ধ্যার সময় রওনা দিলাম। এই রওনা দিতে দিতে আমরা মানে সারা রাত আমরা এই একটু বৃষ্টি পড়তেছে এবং জঙ্গলের ভিতর দিয়ে, তার বীরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, কোনো বিরামহীন। এবং হাঁটতে 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 গিয়ে আমরা একদম নদীর কাছে গিয়ে আমরা নির্দিষ্ট জায়গা ছিল এবং সেই নদীর কুটে গিয়ে আমরা টায়ার হয়ে গেছিলাম। আমরা পাহাড় দিয়ে আমরা ঘুমালাম। আমরা বললাম জোয়ার আসলে আমাদের তুলবা। নৌকাটা ঠিক করলাম, আবার উঠলাম নৌকাতে সব অস্ত্র নিয়ে। এবং সেটাই নৌকা এই নদী দিয়ে আমরা ফেরি দিয়ে একেবারে চরে গিয়ে উঠলাম। উঠে আমরা টাউনের কাছাকাছি ডোমখালি একটা জায়গা আছে সীতাকুণ্ডের কাছাকাছি, ওখানে গিয়ে আমরা আস্তানা করলাম। করার পরে তখন আমরা এই হাউ টু এন্টার দিস বিগ মানে মেশিন, আমরা কী করলাম, ওই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম, ওটাকে রুগী বানালাম। আচ্ছা, হ্যাঁ, রুগী বানিয়ে ওটাকে ভিতরে ঢুকালাম। তারপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওইটাকে আমরা আমাদের ছেলেরা নিয়ে গেলাম এবং বরাবর তো আমাদের অস্ত্র শস্ত্র আমাদের হাতেই ছিল। তখন আমার নাম ছিল ইয়েস কমান্ডার সত্তার। এটা কি যুদ্ধের সময়? হ্যাঁ, তখনকার আর কি। তো এরপরে আমার দাড়ি ছিল আর মানে জাস্ট গ্লাস ছিল, মানে পাওয়ারলেস গ্লাস, না চেনার জন্য। তো তারপরে আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে একটা শেল্টারে ছিলাম। এটা অবশ্য জীবনের আমার মানে আমি যখন আমার শেল্টারে গেলাম, কি করে বিস্তারিত উড়াবো, কোথার থেকে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল। হ্যাঁ ছিল। আবার আমরা রেকি করলাম। রেকি করার পরে যখন আমি শুনলাম তখন ড্রয়িং করে বুঝলাম যে এই পয়েন্ট থেকে তোমরা ফায়ার করবো, আমিও থাকবো এবং আমরা রিট্রিট কী করবো সেটাও আমরা প্রস্তুত করলাম। তখনই আপনার প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেল। তখন প্রায় 7:30 কি 8টা সন্ধ্যা। এত প্রচণ্ড গোলাগুলি এবং আমাদের মুক্তিবাহিনীও গোলাগুলি করতেছে, তারাও গোলাগুলি করতেছে এবং আমি ঘরের ভিতরে। এরপর দেখলাম কতক্ষণ পরে আপনার 10-15 মিনিটস যে ঘর শূন্য হয়ে গেল। আমার সাথে তারা মারা যাচ্ছিলেন, আমার কেউ মারা যায়নি, ওইদিকে কি মারা গেছে জানি না। এবং আমাদের সব পালিয়ে গেল এবং আমার সাথে বদি আলম ছিল। আমাকে টেনে নিয়ে পিছনে দিয়ে একটা ভেন্টিলেটর ছিল, একটা কিচেনে, একটা ফাঁকা ছিল। তো ওখানে আমাকে পুশ করে নিচে নামালো। 15 ফিট নিচে আমি নেমে গেলাম। একটা বিরাট ড্রেন, ওই ড্রেন দিয়ে ওর পরে নামলো। আমরা দৌড়তে আমরা গিয়ে আপনার ঝাউতলা আপনার মেথর পার্টিতে উঠলাম। আমি দেখেছি মানুষের যে কীরকম আগ্রহ এদেশের স্বাধীনতার জন্য। এই সাধারণ মানুষ একটা মেথর যেভাবে আমাদের আশ্রয় দিয়েছে এবং আমাদের আশ্রয় দিয়ে তারা, আমরা কাপড় চোপড় সব ভিজে গেল, তাদের নিজের পোশাক দিল, পোশাক দিয়ে আমাদের সম্পূর্ণভাবে করলো। আমি তখন চিন্তা করলাম এই কম্বিং অপারেশন শুরু হবে এবং এইখানে থাকা ঠিক হবে না। তখন বদিকে বললাম যে চলো আমরা চলে যাই। তো মেথরের ড্রেস নিয়ে, বালতি নিয়ে মেথরের আমরা তখন মানে সামনে যখন উঠতেছি যাওয়ার ঘুরে আর্মির ট্রাক দেখলাম পুরা সাজাও। আমি ভয়টাই পাইনি, উঠলাম, উঠে গিয়ে সামনে রিক্সা করে দেখলাম, রিক্সা নিয়ে উঠে পড়লাম। এত সাহসিকতা, এত যুদ্ধ, এত 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 অভিযান, কখনো কি ভেবেছেন মোশাররফ ভাই যে এগুলো আসলে লিখে রাখা দরকার? আমি লিখছি একটা বই, আর এটাকে আবার রিএডিশন করতেছি, আবার এডিট করতেছি। তবে কথা হচ্ছে কি যে জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। আমরা মনে করেছি এই দেশের স্বাধীনতা ছাড়া আমাদের কোনো উপায় নেই এবং এই দেশকে মুক্ত করতে পারলে একটা স্বাধীন রাষ্ট্র আমরা পাবো। যে স্বপ্ন নিয়ে যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্নের দেশ কি আপনারা পেয়েছেন? আমি মনে করি যে আমরা বঙ্গবন্ধু যেভাবে
দেশটাকে চালাচ্ছিল। এবং সেটা যদি তখন আমি continue আমি হতো। আমি বলি বঙ্গবন্ধুর চেহারা এখনো ভাসতেছে। এবং যখন জহুর আহমদ চৌধুরী মারা গেল, হান্নান ভাই মারা গেল চট্টগ্রামের, আমাকে খুব স্নেহ করতো, খুব মায়া করতো, এবং আমাকে কাছে টেনে নিয়েছিল, এবং বঙ্গবন্ধুর মমতা আমি পেয়েছিলাম। তো অনেক কিছু আলাপ করত। তো বঙ্গবন্ধু একেবারে খুবই সহজ সরল মানুষ ছিল, বিশাল হৃদয়ের লোক ছিল। তো উনি কিন্তু এই দেশকে সাজাবার জন্য অনেক কিছু চিন্তা করেছেন। এবং উনি কিন্তু আপনার যে ঘরে থাকতো, একটা সাদা মাঠা একটা 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 রাষ্ট্রপতি বা একটা প্রধানমন্ত্রীর ঘর বলে আমার মনে হতো না। আমি আচ্ছা যখন মোশাররফ ভাই, আমি একটা কথা একটু জানতে চাই। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সেই সময় স্মৃতিগুলো আপনাদের কাছে আছে, আপনারা বই লিখেছেন, তারপরেও মুক্তিযুদ্ধ নিয়ে এত ইতিহাস বিকৃতি কেমন করে সম্ভব হলো? এইটা ইতিহাস বিকৃতি হলো এইভাবে, আমি বলি বঙ্গবন্ধুকে 3.5 বছর মাথায় এই পথভ্রষ্ট কিছু আপনার সেনাবাহিনীর সদস্য, পথভ্রষ্ট বলবো না, এটা ছিল কি জানেন, যে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু এটা আমার নিজস্ব অনুভূতি আর কি। মুক্তিযুদ্ধ হওয়ার পরে কিন্তু মানে মুক্তিযুদ্ধের মানে যারা করেছে তারাও কিন্তু বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে তখন, যেরকম জাসদ, কমিউনিস্ট পার্টি, এরা তো তখন তো আমাদের মানে উলঙ্গ হয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেছে। এতে কিন্তু যারা আপনার স্বাধীনতা বিরোধী শক্তি, যারা আপনার জামাত ইসলাম, যারা রাজাকার আলবদর, তাদের সহযোগিতা বেড়ে গেছে। এবং আমরা দেখেছি বঙ্গবন্ধু জীবিত থাকতে জাসদের জনসভায় অনেক লোক হতো। এরা কারা? এরা সব স্বাধীনতা বিরোধী শক্তি। সুতরাং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 21টা বছর তারা সুযোগ পেয়েছে, একটা প্রজন্ম চলে গেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য। কিন্তু আপনারা তো বেঁচে আছেন, আপনাদের এবং আমরা স্মৃতিতে জল করছে, তারপরেও কেন আসলে হলো? আমরা চেষ্টা করেছি 21 বছর। এটা একটা কথা বলতে চাই আমি এর মাঝে, যদি 17ই এপ্রিলে আপনার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর এই 2 কন্যা যদি বেঁচে না থাকতো, শেখ হাসিনা যদি ফিরে না আসতো এদেশে এবং আওয়ামী লীগের দায়িত্ব না নিত, তাহলে কিন্তু আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত। আজকে 21 বছর পর উনি ক্ষমতায় এনেছেন, কিন্তু উনি এসে কিন্তু সবাই সহযোগিতা পায়নি। তখনও আবার অনেকে মনে করেছিল যে এই মেয়ের দ্বারা এই এত বড় পার্টি মানে পরিচালিত হবে না। এবং তখন দেখবেন যে একটা গ্রুপ ওনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরেও উনি কিন্তু অবিচল এবং সারা বাংলাদেশ ঘুরে সংগঠনকে তারপরে যে বারবার করে আপনি যে কথাটি বলছেন যে সুযোগ্য লিডারশিপ, যে লিডারশিপের কারণে আসলে মুক্তিযুদ্ধ এখন তো আমাদের এখন তো মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে উনি সেই লিডারশিপ, সেই কোয়ালিটি উনি অ্যাচিভ করেছেন। আমি মোশাররফ ভাই আপনার ব্যক্তিগত জীবনের গল্প শুনবো। এটা অবশ্যই, মুক্তিযুদ্ধ তো দেশের গল্প, আপনারও গল্প এবং আমাদেরও গল্প, কারণ মুক্তিযুদ্ধ মানেই সবার গল্প। কিন্তু আপনার নিজের একেবারে পার্সোনাল জীবনের গল্পও শুনবো। কিন্তু একটা বিরতি আমাকে নিতে হচ্ছে, যে জলে আগুন জ্বলেতে একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে। যে জলে আগুন জ্বলেতে আমি সামিয়া রহমান আছি গৃহায়ণ এবং গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ, কত তার পরিচয়। মোশাররফ ভাই, আপনার মুক্তিযুদ্ধের ঘটনা শুনলাম। আমি জানি গল্প আসলে বলে শেষ করা যাবে না, এত গল্প এবং এত নৃশংসতা আপনারা দেখেছেন, যে কষ্ট এবং যে সাহস, যে দেশপ্রেমে আপনারা এগিয়ে এসেছিলেন। কিন্তু মোশাররফ ভাই, আমি আপনার একটু ব্যক্তি জীবনের গল্পও শুনতে চাই। আমি যতদূর জানি যে আপনার স্ত্রী যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলেন বোধহয়, সেই সময় আপনার সাথে ম্যাট্রিক পরীক্ষা পাস করছে, তখন আপনার সাথে বিয়ে, এবং তখন আপনার বয়স 26 বছর বয়স। সেই সময়ের গল্পগুলো শুনি। কি পছন্দের বিয়ে নাকি? পছন্দের বিয়ে বলে আমি ওকে দেখে পছন্দ হয়েছিল। কোথায়, একই গ্রামের বাড়ি? না, শহরে।
আচ্ছা, উনি আমার শ্বশুর ডাক্তার, তো আমার পছন্দ হলো, প্রস্তাব দিলাম, হুম। ওরাও রাজি হলো। তারপরে আপনি তো রাজনীতির সাথে তখন তুমুলভাবে জড়িয়ে গেছেন ৭০-এর নির্বাচন সামনে। হ্যাঁ, জরুরি হিসাবে আমার ওয়াইফ, অবশ্য স্ত্রী, সবসময় আমাকে সহযোগিতা করেছে। কোনোদিন এটার প্রতি কোনো ইয়ে ছিল না। অনেক কর্মী আসতো, অনেক কেউ আসতো, চা বানানো, এই করে সে করে, ওই অল্প বয়সে সব করতো। কিন্তু যুদ্ধের সময় তো আপনি তার সাথে ছিলেন না, আপনার ছেলেরা ছিল তখন, না, বাচ্চারা তখন ছিল। ছোট বাচ্চা, একদম বেবি তখন, মানে তারা ওই ওর সাথেই ছিল এবং আমার শ্বশুর টেক কেয়ার করেছে, তারা নিরাপদে ছিল। আপনার সাথে যোগাযোগ ছিল? না, যখন মাঝে মধ্যে কেউ আসলে খবর দিত যে হ্যাঁ ভালো আছে। আদারওয়াইজ আমার মানসিকতা তখন সম্পূর্ণ যুদ্ধের মধ্যে ছিল, টোটালি একেবারে ডেডিকেটেড ফর দি লিবারেশন অফ দ্য ওয়ার্ল্ড। আমি আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীর গল্পগুলো শুনতে চাই, তাদের সাথে নিশ্চয়ই আপনার অনেক ঘটনা আছে জীবনে। এমনি আমার ছেলেরা লেখাপড়া করেছে, তারা মানে তারপর আমার ওয়াইফও কষ্ট করেছে আমার রাজনৈতিক জীবনটাকে মানে পরিপূর্ণ করার জন্য। আপনার ছেলেরা কি আপনার পথ ধরে রাজনীতিতে আসবে নাকি ব্যবসার সাথে জড়িত আছে? এবং আমি যতদূর জানি চিটং, কক্সবাজারের দিকে ইকো ট্যুরিজম নিয়ে আপনারা কোনো কাজ করছেন বিশাল। হ্যাঁ, আমার ছেলে ইজ ভেরি ব্রাইট, দুজনেই লেখাপড়া করে আসছে বিদেশ থেকে, আমেরিকার থেকে। তো মেয়ের ছেলে মাহবুব রহমান, সে এখন সাইমেন ইনস্টিটিউট করেছে একটা, অনেক সুন্দর, এবং সে সিনোপ্রাইজ করছে এখানে বসুন্ধরাতে, এবং সে মানে চেষ্টা করতেছে কিছু করার জন্য, মানে উইথ ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আর কি। শুধুমাত্র দাদাদের ব্যবসাকে না ধরে রেখে নিজেরা কিছু করার চেষ্টা নিজেরাই করছে। আমিও নিজে, আমার আব্বার ব্যবসা তো আমরা ধরে রাখতে পারি নাই, আমি নিজেই সব শুরু করছি। মোশাররফ ভাই, যেটি বলছিলাম বিরতির আগে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছিলেন, আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, কিন্তু এই বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। যেমন ধরেন, এখন আমরা দেশ জুড়ে দেখছি যে জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্ম নিয়ে অনেক বেশি গোঁড়ামি, অনেক বেশি হানাহানি, মারামারি সারা পৃথিবী জুড়েই চলছে, কিন্তু বাংলাদেশটা কেন যেন মনে হচ্ছে না পিছিয়ে যাচ্ছে নাকি? নো, এটা আমি স্বীকার করি না। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতার সহিত সব কিছু কিন্তু উনি ট্যাকেল করতেছেন। ধরুন, এই যে আর্টিসান বেকারির যে ঘটনাটা হলো, এটা কিন্তু মানে উইদিন 6 আওয়ার্স টাইম উনি এটা স্তব্ধ করে দিয়েছেন। আমি মোশাররফ ভাই বলছি, অবকাঠামোগত আমাদের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের সূচকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু মানসিক উন্নয়ন কি আমাদের ঘটছে আসলে? মানসিক উন্নয়ন, ধরুন আপনাদের এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, আমরা অনেক সূচকের মধ্যে অনেক এগিয়ে গেছি, এবং আপনার যারা অর্থনীতিবিদ তারাও সেটা বলতেছে। এবং যেভাবে মানে প্রধানমন্ত্রী দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এই দেশের মধ্যে এখন ধরুন আমরা আগে দেখেন 7 কোটি বাঙালি আমরা দুর্ভিক্ষ দেখেছি, এখন আপনার 16 কোটি বাঙালি, আমরা এখন দুর্ভিক্ষ নাই, কিন্তু জমি কমে গেছে। রিসার্চের মাধ্যমে আমরা এটা করি, এটা পসিবল হয়েছে অনলি ফর শেখ হাসিনা, এবং আমরা দেশপ্রেমিক তার জন্যই আমরা পেরেছি। এই দেশপ্রেমিকতা আগের সরকারগুলোর মধ্যে ছিল না। আপনি গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী, আপনার কি মনে হয় সারা বাংলাদেশ এবং বিশেষ করে যদি ঢাকা শহরের কথা বলি, আমাদের আবাসনের যে সমস্যা বা সবুজের ঘাটতি, একসময় বলতে সবুজে ঘেরা বাংলাদেশ, এই সবুজ বিলীন আমরা সবুজ রেখেই, আমি একটা ভালো কথা প্রশ্ন করছেন, আমরা সবুজ রেখেই কিন্তু আমরা আবাসন সৃষ্টি করছি। আমরা কিন্তু এখন আপনার ওই যে আমরা হাই রাইজ বিল্ডিং করছি এবং সবুজায়ন করছি, এবং আমরা ঢাকা শহর তো আমার কাছে কংক্রিটের শহর লাগে, শুধু ইট কাঠ সিমেন্ট ছাড়া তো আমি চোখে কিছু দেখি না। এইটা অবশ্য এখন দেখতেছেন, কিন্তু পরবর্তীকালে যখন দেখবেন আমরা যে পূর্বাঞ্চল শহরটা করছি, এইটা কিন্তু মানে একটা পূর্বাঞ্চলের মধ্যেই 6500 একরের ভিতরে 48 কিলোমিটার আপনার আমরা লেক রেখেছি।
তো নতুন শহরের মধ্যে আপনারা পরিকল্পনা রাখছেন যে সেটা কবে নাগাদের বাস্তবায়ন দেখব? এটা অবশ্যই এটা অতি সহজা হবে। উত্তরা তৃতীয় পর্ব আমরা অনেক বিশাল বিশাল লেগে রেখেছি। আর যে পুরনো ঢাকা, যে ঢাকা অলরেডি পচে গলে গেছে, এটা ঢাকাকে এটাকে আপনার এটা রেক্টোফিটিং করে এটাকে আবার নতুনভাবে যদি মানে মেয়র সাহেব আলাপ করে কিছু করা যায়, এটাকে করা যায়। এবং এটাকেও আমরা ধরেন ধীরে ধীরে এটাকে মানে যেগুলো পুরান বিল্ডিং আছে, যেগুলো নড়বড়ে, এগুলাকে ভেঙে আবার নতুন স্ট্রাকচার করে আমরা সে আদরে করা যায়। যাদের কোনো আবাসস্থল নেই, আমাদের এটা আমরা এটা প্রোগ্রাম নিয়েছি। আমাদের ন্যাশনাল হাউজিং অথরিটি আছে এবং সেখানে আমরা প্রোগ্রাম নিয়েছি যে আমরা 180 একর জমি আমাদের মিরপুরে আছে, সেখানে আমরা আবাসন সৃষ্টি করতেছি এবং যে ভাসমান যেগুলি বস্তিবাসী আছে তাদেরকে সেখানে আমরা দেবো। এই স্বপ্নের কথা, এই স্বপ্নের বাংলাদেশ আসলে আমাদের সামনে কবে দৃশ্যমান হবে? এটা দৃশ্যমান খুব সহজ হবে। আমি এটা কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এবং যে বাংলাদেশকে এই যে কাউকেও আবার মানে গৃহহীন রাখবে না, সবারই গৃহ থাকবে। আমরা এই যে আশ্রয়ণ প্রকল্পে গ্রামের প্রতিটি মানুষকে আমরা আশ্রয় দিচ্ছি এবং যাদের বাড়ি নেই তাদেরকে বিনা টাকায়, বিনা পয়সা সরকারি টাকায় তাদেরকে বাড়ি বানানো দেওয়া হচ্ছে। শুধু কথা নয়, আমরা এই স্বপ্নগুলোর আসলে বাস্তবায়ন চাই। আমি আপনার হচ্ছে ইনশাল্লাহ। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে কি চান জীবনের কাছে? আর আমি চাই শুধু আমাদের এই মাতৃভূমি এই বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন এই বাংলাদেশ যেন পৃথিবীর মাঝে একটি সুন্দর এবং সচল, অর্থাৎ অর্থনৈতিকভাবে এবং সব কিছুর ভিতরে যেন উন্নতি বাংলাদেশ, আমাদের উন্নত বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই আজকে আমার সাথে যে জলে আগুন জলে অনুষ্ঠানে আসার জন্য। এই মানুষটি মুক্তিযোদ্ধা ছিলেন, পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। আসলে ইঞ্জিনিয়ারিং বোধহয় সে অর্থে করেননি, কিন্তু তিনি ব্যবসায়ী, তিনি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন। আমরাও বিশেষ করে বিশ্বের বুকে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের মতো শেষ করছি যে জলে আগুন জলে। ধন্যবাদ সবাইকে।